সিকিম উত্তর পূর্ব ভারতে হিমালয়ের পাদদেশে অবস্থিত একটি ছোট রাজ্য হচ্ছে সিকিম। এটি একসময় তিব্বতের অংশ ছিল, কিন্তু 1975 সালে 35তম সংবিধানের সংশোধনের মাধ্যমে এটিকে ভারতের অন্তর্ভুক্ত করা হয়। সিকিমের রাজধানী গ্যাংটক। এই গ্যাংটক শিলিগুড়ি থেকে 126 কিলোমিটার দূরত্বে অবস্থিত। যদি গাড়িতে করে যাওয়া হয় তাহলে 4 থেকে 4.5 ঘন্টা টাইম লাগবে। সিকিম ভারতের দ্বিতীয় ক্ষুদ্রতম রাজ্য। সবথেকে ক্ষুদ্রতম রাজ্য গোয়া, তারপরে সিকিমের স্থান। আর যদি জনসংখ্যা নিরিখে ধরা হয় তাহলে সিকিমের জনসংখ্যা ভারতের রাজ্যগুলির ভিতরে সবচেয়ে কম। সিকিমের এরিয়া 7096 বর্গ কিলোমিটার এবং এর জনসংখ্যা 6 লাখের থেকে একটু বেশি। সিকিমের প্রধান ধর্ম হিন্দু, 58% হিন্দু বাস করে এখানে। এরপরে দ্বিতীয় স্থানে রয়েছে বৌদ্ধ ধর্ম, বৌদ্ধ ধর্মের পরে খ্রিস্ট ধর্ম এবং অন্যান্য ধর্মের সংখ্যা খুবই কম। কলকাতা থেকে বাইকে করে আমরা দার্জিলিংয়ে ঘুরতে গেছিলাম। তারপর দার্জিলিং থেকে গ্যাংটক গেলাম বাইকে করে। দার্জিলিং থেকে গ্যাংটকের দূরত্ব 95 কিলোমিটার এবং বাইকে সময় লাগে 3.5 ঘন্টা মতো। তিস্তা নদীর পাড় বরাবর সুন্দরভাবে বয়ে গেছে রাস্তা। মাঝখানে পড়বে তিস্তা বাজার। সেই তিস্তা বাজারের একটু পরে চিত্রের কাছ থেকে একটা রাস্তা উঠে গেছে কালিম্পংয়ের দিকে, যেটাতে আমরা যাব না। বাঁ দিকের রাস্তা ধরে আমরা পৌঁছালাম গ্যাংটকে। শীতকালে বা গ্রীষ্মের প্রারম্ভে এই তিস্তাকে দেখতে যতটা সুন্দর, বর্ষাকালে ঠিক ততটাই ভয়ঙ্কর। বর্ষাকালে বেশিরভাগ সময় এই রাস্তায় ধস নামে এবং জনজীবন ব্যাহত হয়। এই যে ব্রিজটি দেখতে পাচ্ছেন, এটি কালিম্পং জেলার অন্তর্গত। দার্জিলিং জেলা থেকে বেরিয়ে বাইক চালিয়ে প্রবেশ করলাম কালিম্পং জেলাতে। কালিম্পং জেলা টপকে তারপরে প্রবেশ করলাম সিকিম রাজ্যে। গ্যাংটক শহরটি 1840 সালে প্রতিষ্ঠিত এবং এটি একসময় বুদ্ধিস্টদের তীর্থক্ষেত্র হিসাবে পরিচিত ছিল। তারপর ধীরে ধীরে ব্রিটিশ কলোনির দ্বারা এটি প্রসার লাভ করে এবং 1975 সালে এটি ভারতের অন্তর্ভুক্ত হয়। একটু আগেই আপনাদেরকে যে ধস নামার কথা বলছিলাম, দেখুন এখানে ধস নেমেছে। আর ধস নামার ফলে গাড়ির প্রায় 1.5-2 কিলোমিটার লম্বা লাইন হয়ে গেছে। আমরা যেহেতু বাইকে গেছিলাম তাই অতটা এই লাইনে দাঁড়াতে হয়নি। বুলডোজার দিয়ে, ক্রেন দিয়ে ধীরে ধীরে সরানো হয়েছে। এরপরে গ্যাংটকের এমজি মার্গে চলে এলাম। এমজি মার্গের পুরো নাম হচ্ছে মহাত্মা গান্ধী মার্গ। এটা খুব জাঁকজমকপূর্ণ। এটি ছিল ভারতের এমন একটি প্রথম জায়গা যেখানে থুতু ফেলা যাবে না, বাইরে সিগারেট খাওয়া যাবে না এবং ময়লা ফেলা যাবে না, ফেললে ফাইন হবে। জাঁকজমকপূর্ণ এই মলে আপনি পরিবার ও আত্মীয় স্বজনদের জন্য প্রয়োজনীয় জিনিস কেনাকাটি করতে পারেন। এছাড়া গ্যাংটকে রয়েছে তাসি ভিউ পয়েন্ট, রোপওয়ে এবং বিভিন্ন মনাস্ট্রি, যেগুলো আপনি ঘুরে দেখতে পারেন। দার্জিলিং এবং গ্যাংটক বা সিকিম উভয় জায়গাতেই রয়েছে অসম্ভব সুন্দর সুন্দর সব প্রাকৃতিক ফুলের বাগান। এই যে দেখা যাচ্ছে সুন্দর গোলাপ ফুল, এত বড় বড় গোলাপ ফুল সাধারণত সমভূমিতে দেখা যায় না। এবার চলুন আপনাদেরকে নিয়ে যাই পূর্ব সিকিমে। সিকিমের মধ্যে এটি আমার সবথেকে পছন্দের জায়গা। এখানে রাস্তার দায়িত্বে আছে বর্ডার রোড অর্গানাইজেশন, যেটি 1960 সালে স্থাপিত এবং এই বর্ডার এরিয়াতে আমাদের সেনা জওয়ানরা সারাক্ষণ পাহারা দেয় এবং তার দায়িত্বে জেনারেলি আছে ইন্ডো টিবেটিয়ান বর্ডার ফোর্স বা বর্ডার পুলিশ এবং বিভিন্ন আধা সেনাবাহিনী ও কমান্ডোরা। যেহেতু এটা বর্ডার সংলগ্ন এরিয়া, তাই এখানে কোনো বিদেশি নাগরিকের যাওয়ার পারমিশন দেওয়া হয় না। এমনকি যদি ভারতীয়রাও যেতে চায় তাহলে পারমিশন করাতে হবে। যেমন আমি আর আমার ওয়াইফ বাইকে করে গেছিলাম নাথুলাতে যাওয়ার জন্য। আমাদের এক্সট্রা পারমিট লেগেছিল। সেই পারমিট করতে মোটামুটি 1000 থেকে 1200 টাকার মতো খরচা পড়বে। এই সিকিমেই রয়েছে ভারতের সর্বোচ্চ শৃঙ্গ কাঞ্চনজঙ্ঘা, যার হাইট 8596 মিটার। বেশ কয়েক বছর আগে আমি এই রাস্তায় একবার গেছিলাম, তখন রাস্তা এত সুন্দর ছিল না। এখন রাস্তা সত্যি একদম ন্যাশনাল হাইওয়ে থেকেও ভালো। গ্যাংটক থেকে ছাঙ্গু লেক বা যাকে সোমগো লেকও বলা হয়, এই ছাঙ্গু লেকের দূরত্ব মোটামুটি 42 কিলোমিটার আর যেতে লাগে 1 থেকে 1.5 ঘন্টার মাঝামাঝি সময়। আর রাস্তাঘাটে এখন প্রচুর দোকান পাওয়া যায় যেখানে আপনি খাবার দাবার খেয়ে নিতে পারেন। এছাড়া যদি কারোর ব্রিদিং প্রবলেম থাকে তার জন্য অক্সিজেন মাস্ক এবং বিভিন্ন শীতের পোশাক, সমস্ত কিছুর সাজ সরঞ্জাম মাঝপথেই আপনি পেয়ে যাবেন। তাও বলবো এগুলোর ব্যবস্থা আগে থেকে করে রাখাই ভালো।
এই অবিরত মেঘের আনাগোনা এবং এই রকম সর্পিল আঁকাবাঁকা রাস্তার মধ্য দিয়ে আস্তে আস্তে বেয়ে বেয়ে আমরা উপরে উঠতে থাকলাম এবং আস্তে আস্তে সেই নর্মাল পাইন গাছ এবং অন্যান্য গাছ শেষ হতে লাগলো। পাথুরে শক্ত মাটি এবং অ্যালপাইন গাছ আস্তে আস্তে বৃদ্ধি পেতে থাকলো। অনেকক্ষণ বাইক চালিয়ে টুকটাক খাওয়া দাওয়া সেরে তারপরে এসে পৌঁছালাম ছাঙ্গু লেকে। এসে দেখলাম বরফের পরিমাণ খুবই কম, একটু মন খারাপ হলো। এটা ছিল এপ্রিলের শেষ সপ্তাহে আমাদের ট্যুর, অন্যান্য সময় এর থেকে বেশি বরফ থাকে। তারপর দেখলাম ভারতের সবথেকে হাইয়েস্ট অল্টিটিউড রোপওয়ে এখানে তৈরি হয়েছে, যেটা কয়েক বছর আগেও ছিল না। এরপর দেখলাম সবাই চামড়ি গাইতে ফটো তুলছে চামড়ি গায়ের সঙ্গে। আমরা চামড়ি গায়ের সঙ্গে এক্সট্রা ফটো তুললাম না, সময়ও আমাদের হাতে কম ছিল, কারণ সময় মতো আবার ফিরতে হবে। আর এখানে ওয়েদারের দিয়ে কোনো বিশ্বাস নেই। গ্লাভস খুলে হেলমেট খুলে কিছুক্ষণ ফ্রেশ হয়ে নিলাম, তারপর আবার ওখান থেকে চললাম নাথুলার উদ্দেশ্যে। এখান থেকে নাথুলার দূরত্ব ছাঙ্গু লেক থেকে মোটামুটি 20-22 কিলোমিটার। নাথুলাতে যাওয়ার সময় দেখি যে আকাশের অবস্থা খুবই খারাপ, তাই আমিও রেনকোট পরে নিলাম, বউকেও রেনকোট পরিয়ে দিলাম। পুরানো সিল্ক রুটে অবস্থিত এই নাথুলার উচ্চতা 14,140 ফুট। এই রাস্তা দিয়ে একসময় ভারত ও চীনের মধ্যে বাণিজ্য হতো এবং মহাদেবের যে আস্থাস্থল কৈলাস পর্বত, সেই কৈলাস মানসরোবরের যাত্রাও এই রাস্তা থেকেই একসময় হতো। এই নাথুলা পাসে আমরা বরফ নিয়ে খেললাম, অনেক ফটো ভিডিও তুললাম, কিন্তু এরপর আবহাওয়া এতটাই খারাপ হয়ে গেল যে আর্মিরা বলল আর থাকা যাবে না। তারপরে আমরা সেখান থেকে নিচে নেমে এসে বাবা হরভজন সিং মন্দির এবং যেখানে আছে বাবা মহাদেবের সেই সুন্দর মূর্তি ও পাশে রয়েছে ঝর্ণা, সেখানে এলাম। এখানে আমরা হালকা স্নোফলও উপভোগ করলাম, যেটা ছিল সত্যি খুবই সুন্দর, একটা আনফরগেটেবল মেমোরি। সীমান্তে এরকম দুর্গম এলাকাতে যখন ভারত মাতার ভারতের পতাকা দেখা যায় তখন সত্যি মনে দেশাত্মবোধ জেগে ওঠে। আর আমরা এটাও ফিল করতে পারি যে বর্ডারে আমাদের জওয়ানরা এই পরিস্থিতিতে পাহারা দিচ্ছে বলেই আমরা শহরে গ্রামে নিশ্চিন্তে রাতে ঘুমাতে পারছি। ওই মাইনাস টেম্পারেচার, ওই রকম কঠিন পরিস্থিতিতে ওরা যে আমাদেরকে রক্ষা করছে, এর জন্য ওদেরকে স্যালুট জানাই। যাওয়ার সময় সমস্ত দৃশ্য
ক্যামেরা গোপ্রোতে রেকর্ড করছিলাম, কিন্তু নাথুলা বাবা মন্দির থেকে ফেরার পথে আর কিছু ক্যামেরা লাগাইনি। ভাবলাম যে যাওয়ার সময় যে দৃশ্য দেখেছি আসার সময় হয়তো সেমই দেখবো, আর ক্যামেরা লাগিয়ে কি হবে। কিন্তু ফেরার পথে সে এক মায়াবী অপরূপ দৃশ্য দেখলাম। ঘন মেঘের মধ্যে বজ্রপাতের আওয়াজও পেলাম, তার মধ্যে শূন্য দৃশ্যমান্যতাতে বাইক চালিয়ে আমরা ফিরছিলাম। কিন্তু ক্যামেরাটা লাগানোর আর সাহস হয়নি ওই রকম পরিস্থিতিতে, কারণ সেফটি ফার্স্ট। আর কথায় আছে না, কিছু দৃশ্য নিজের চোখে উপভোগ করতে হয়। ক্যামেরা নাই বা ধরা থাকলো, কিন্তু সে স্মৃতিতে রয়ে গেছে।